আওয়ামী লীগের দোসরদের নির্মূল করে ভোটাধিকার ফেরত চায় বিএনপি। প্রত্যাশা পূরণে সুষ্ঠু ভোটের পথ তৈরির আহ্বান জামায়াতের। সংস্কারের পরই নির্বাচন বললেন উপদেষ্টা। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক পরিবারের সদস্যসহ সফর সঙ্গী 15 জন। সাবেক ও বর্তমান প্রশাসন ক্যাডারদের প্রতিবাদ সভা। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ। বড়দিনে শান্তি কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা, আনন্দে মাতোয়ারা শিশু কিশোররা। সারা দেশে বর্ণিল আয়োজন, ছুটিতে পাহাড় সৈকতে পর্যটকের ভিড়। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন করে আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সজাগ থাকারও আহ্বান তার। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের ভেতরে ষড়যন্ত্র থেমেনি। প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের নির্মূল না করলে সংস্কারের স্বপ্ন বাস্তবায়ন হবে না। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পর চলছে রাষ্ট্র সংস্কার। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল সবারই প্রত্যাশা গণতন্ত্র পুনরুদ্ধার। এ অবস্থায় দেশের ভেতরে ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে বিএনপি নেতা ডাক্তার জাহিদ বলেছেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসরদের নির্মূল না করলে সংস্কারের স্বপ্ন বাস্তবায়ন হবে না। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে এই জ্যেষ্ঠ নেতা আরও জানান, জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণের প্রত্যাশা পূরণে একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চান তারা। মৌলিক বিষয়ের সংস্কার চাই, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। এর আগে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গঠনে চিকিৎসকদের অবদান রাখার সুযোগ সবচেয়ে বেশি। চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এটা পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। এদিন বিকেলে মতিঝিল থানা কর্মী সম্মেলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী উল্লেখ করে জামায়াতে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দোসরদের বিচার করতে হবে। শেখ হাসিনা সহ তাদের দোসরদের বিচার হবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। শুধু ভোটের জন্যই এত মানুষ প্রাণ দেয়নি, রাষ্ট্র সংস্কারই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় কমিশন প্রস্তাবনা দিলে সংস্কার কাজ বাস্তবায়নের পরই নির্বাচন দেয়া হবে বলে জানান উপদেষ্টা। পরে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয় নাই, প্রায় 200 সহস্রাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং
শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করব এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটি ইলেকশনের দিকে যাব। উন্নত চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডনে। আহমেদ সালিহিনের রিপোর্ট। বেগম জিয়ার উন্নত চিকিৎসায় দেশের বাইরে নিতে শেখ হাসিনা ও তার সরকারের কাছে অসংখ্যবার অনুরোধ জানানো হলেও কর্ণপাত করেননি আওয়ামী লীগ প্রধান। গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরোপুরি মুক্ত হন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। এরপরই সুযোগ আসে দেশের বাইরে তার উন্নত চিকিৎসার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েও অবহিত করে চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে গত 8ই নভেম্বর যুক্তরাজ্যের ভিসা পান বিএনপি নেত্রী। এরপর নেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসাও। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা লন্ডনে সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হবে না বলে জানা গেছে। তবে চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালন করে দেশে ফেরার কথা রয়েছে তার। এ কারণে বেশ কয়েক দফা লন্ডনে যাওয়ার তারিখ পরিবর্তন হয়ে অবশেষে নতুন বছরের 7ই জানুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণের কথা জানিয়েছেন বেগম জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, পরিবারের সদস্য ও চিকিৎসক সহ আরও 15 জন হচ্ছেন বিএনপি নেত্রীর সফর সঙ্গী। কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথাও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। কাতার এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন? টাইমটা তো ম্যাডামের উপর নির্ভর করে, ম্যাডাম যখন সময় দেবে। ডেটে তো চেঞ্জ হয়, এই জন্য কোনো হিসেবে ফিক্সড করে বলা যায় না। কতবার চেঞ্জ হয়েছে ডেট। 30 তারিখ ছিল এই মাসের, সেটা তো চেঞ্জ হবে, 7 তারিখ চলে গেল। সফরে থাকছেন তার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক AZM জাহিদ হোসেন, FM সিদ্দিকী, মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, বেগম জিয়ার উপদেষ্টা মোহাম্মদ ইনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আওয়াল, ব্যক্তিগত সচিব ABM আব্দুস সাত্তার, APS মোহাম্মদ মাসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ ও সহকারী ফাতেমা বেগম এবং রূপা শিকদার। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনি ও উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত। এর মধ্যে লিভার সিরোসিসের সমস্যাটি বেশি ভোগাচ্ছে তাকে। লন্ডনের এই সফরে লিভার প্রতিস্থাপন করার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের জন্য 50% এবং অন্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশ বৈষম্যমূলক, অযৌক্তিক বলে মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিও তাদের। বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্রশাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তারা এই কথা বলেন। উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং পেশাভিত্তিক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার সব অফিসে 1 ঘণ্টা কলম বিরতি কর্মসূচি পালন করেন 25 ক্যাডারের কর্মকর্তারা। বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক বিসিএস ক্যাডাররা। এ সময় কর্মকর্তারা বলেন, গত 15 থেকে 17 বছর ধরে কিছু কর্মকর্তার দলীয় আচরণের কারণে সংকটজনক অবস্থায় চলে গিয়েছিল প্রশাসন। তা উত্তরণে সংস্কার প্রয়োজন। মেধার প্রতি সাম্য প্রদর্শন করতে চাই, তবে এই 50-50 বন্টন বৈষম্যমূলক এবং বৈষম্যমূলক। টেকনিক্যাল ক্যাডার থেকে জেনারেল ক্যাডারে আসার একটা প্রবণতা মনে হচ্ছে। তাহলে টেকনিক্যাল ক্যাডারের কি অবস্থা হবে? সেখানে তো পদশূন্যতা তৈরি হবে, কাজে বিঘ্ন হবে। এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি তোলেন সাবেক ও বর্তমান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। একই সঙ্গে সিভিল সার্ভিসকে শতভাগ নিরপেক্ষ করে তোলার আহ্বানও জানান তারা। আজকে যারা দুর্নীতি করেছে তাদেরকে সংস্কার করা, এই দক্ষ জবাবদিহিমূলক নিরপেক্ষ প্রশাসন তৈরি করার সমস্যাগুলো কি আমাদেরকে তো সেইগুলো চিহ্নিত করতে হবে। ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে চিহ্নিত করে
আপনাদের পদমর্যাদাকে ক্ষুণ্ণ করে, আপনাদের পারিবারিকভাবে আপনাদেরকে হেয় প্রতিপন্ন করে, আপনাদেরকে আপনাদের কর্মস্থল থেকে ঠিকমতো প্রমোশন না দিয়ে যে অন্যায় অবিচার করেছেন, সেই অন্যায় অবিচারের প্রথমত সংস্কার কমিটি সেটি তাদের দৃষ্টিতে আনবার জন্য আমি আজকের এই আয়োজনের মধ্যে দাবি করতে চাই। রাষ্ট্রের সব কাঠামোর সংস্কার প্রয়োজন বলেও মনে করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রার্থনা আর নানা আয়োজনে বড়দিন উদযাপন করলেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বুধবার প্রার্থনা পর্বের পর দিনের বাকি সময় নানা আয়োজনে অংশ নেন তারা। সন্ধ্যার পর গির্জা প্রাঙ্গণে স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটান। বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেলগুলো সাজানো হয় উৎসবের আমেজে। রঙিন আলো সজ্জিত ক্রিসমাস ট্রি, উৎসব ঘিরে চারদিকে আনন্দঘন পরিবেশ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সব পাপ থেকে মুক্তির সঙ্গে মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতে পৃথিবীতে এসেছিলেন যিশু। তাই তো এবারের বড়দিন উদযাপনের কেন্দ্রবিন্দুতে পুনর্জন্ম, নতুন সূচনা, ক্ষমা এবং শান্তির চেতনা। দিনভর প্রার্থনা শেষে বড়দিনের শেষ বেলায় পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হন অনেকে। তাদের পদচারণায় মুখর হয় গির্জা প্রাঙ্গণ। আমাদের দেশের এই সমস্ত ধর্মীয় উৎসবগুলি শুধুমাত্র একটা ধর্মের আসলে নয়, আমাদের দেশ এবং আমরা যে জাতি, তাতে করে এই ধর্মীয় উৎসবগুলো সবার সার্বজনীন হয়ে ওঠে। অন্য একটা রিলিজনের হয়েও এদিনকে খুব এনজয় করছি এখানে এসে। এটা আমার ফার্স্ট টাইম চার্চে আসা, অনেক বেশি এনজয় করছি। এই আমি ফার্স্ট টাইম চার্চে আসলাম। 25 তারিখে সবাই ওয়েট করে যে ক্রিসমাসে সবাই এনজয় করবে, ফ্যামিলির সাথে ভালো একটা টাইম স্পেন্ড করবে। রাজধানীর 5 তারকা হোটেলেও আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। শিশুরাও সান্তা ক্লজকে পেয়ে নিচে গিয়ে আনন্দে সময় কাটায়। আমার বাবার সাথে এসেছি, আমি এখানে ডান্স করেছি, নাগরদোলায় উঠেছি আর বার্গার খেয়েছি। আমি উইশ করতেছি আমি যেন একটা PS5 পাই। আমি অনেক ছবি তুলেছি, আমি প্রে করেছি, আমি অনেক খুশি যে আমি এসেছি। দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনায় প্রার্থনা করেন যীশু খ্রিস্টের ভক্তরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের 50% ভ্যাট ও ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। চট্টগ্রামের রেডিসনে আয়োজিত আগামীর বিকশিত অর্থনীতি কেমন হবে শীর্ষক আলোচনা সভায় এ প্রস্তাব দেন তিনি। এ সময় 2024-এর শহীদদের মর্যাদা দিতে দেশের সব শিল্প খাত সংস্কার করার কথা জানান উপদেষ্টা। অন্যদিকে চলতি বছর সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বলে মনে করেন ব্যবসায়ীরা। এজন্য আর্থিক খাতে লুটপাট, দুর্নীতির বিচার ও কার্যকর সংস্কার চান তারা। আপনারা যেসব বিজনেসকে প্রতিনিধিত্ব করেন এখানে, সেখানে সম্ভাব্য একত্রিত হয়ে 50% ভ্যাট এন্ড ট্যাক্সটা বাড়ায় দেবে। এর মাধ্যমে এই 2000 শহীদের মর্যাদা আমরা স্থাপন করতে পারবো। আমরা পারবো, আপনারা চেষ্টা করলে পারবেন। আমি এনবিআর চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছি যে সেক্টরাল অ্যাপ্রোচ নেন, স্টিল ইন্ডাস্ট্রিকে ধরেন, একসাথে সবগুলোকে ধরেন। পুঁজিবাজারে নতুন কমিশন দায়িত্ব নেয়ার 4.5 মাসের মধ্যে কারসাজি ঠেকাতে জরিমানা করেছে 720 কোটি টাকার বেশি। বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউস সংশ্লিষ্টরা বলছেন, এভাবে জরিমানা আদায়ে বাজারে বাড়ছে অস্থিরতা। তবে বুঝে শুনেই জরিমানা আদায় করা হচ্ছে এবং আগামীতে এ ব্যাপারে আরও সৃজনশীল পদক্ষেপ নেওয়ার আশ্বাস কমিশন টাস্ক ফোর্স কমিটির। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। হাসিনা সরকার পতনের পর 19 আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেয় রাশেদ মাকসুদ কমিশন। দায়িত্বে এসে কারসাজির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে এখন পর্যন্ত জরিমানা করেছে 720 কোটি টাকারও বেশি। জরিমানার সবচেয়ে বড় অঙ্ক গুনতে হয়েছে বেক্সিমকোর শেয়ার সংশ্লিষ্টদের। গত অক্টোবরে প্রতিষ্ঠানটির শেয়ার কারসাজির দায়ে 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একের পর এক জরিমানায় বাজার হয়ে উঠেছে অস্থিতিশীল। ভালো ভালো শেয়ার কিনেছি, সেটা যদি লাভই না হয় তাহলে আমার এই বিনিয়োগ করে আমার লাভটা কি হলো? একদিন দুদিন বারবার আবার 4-5 দিন ফেলায় আগের সাথে আরো নিচে নিয়ে যাচ্ছে। সবাই যদি ভালো কোম্পানিতে বিনিয়োগ করি তাহলে রেগুলেটরি বডির প্রয়োজন কি আছে? ব্রোকারেজ হাউসগুলো বলছে দ্রুত সমাধান না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হবে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা সারাদিনে তাদের কোনো ফোনই পাচ্ছি না, এবং ভালো ভালো বিনিয়োগকারীরা তারা শেয়ার সেল করে তারা বের হয়ে যাচ্ছে। কারণ তারা এই মার্কেটে যে আস্থা, যে একটা অভাব, সেই আস্থা
তারা কখনোই ফিরে পাচ্ছে না। তবে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের এ সদস্য বলেন, কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে নয়, দোষীদের শাস্তি দিতেই বাড়ানো হয়েছে জরিমানা। বড় বড় দেখছি পানিশমেন্টের ব্যাপার আসছে, এগুলো সবগুলো কিন্তু হয়েছে আগের যে কমিশন বা তার আগের কমিশন সেই সময়কার ঘটনাগুলো। তাই তখন সেখানে পানিশমেন্ট দেওয়া হয় নাই কেন? আনুপাতিক হারে যারা কিনা সিদ্ধান্তের সাথে জড়িত, সেই স্পন্সর ডিরেক্টর যারা, তাদের ক্ষেত্রে হয়তো আনুপাতিক হারে শাস্তির ব্যাপারটা চিন্তা করতে হবে, সাধারণ শেয়ারহোল্ডাররা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে মাত্রা অতিরিক্ত জরিমানার কারণে সাধারণ বিনিয়োগকারীরা যেন ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি সমস্যা সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার। জনগণের কাছে সমস্যা শুনে সেই অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার নীলফামারীর জল ঢাকায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরবঙ্গে উন্নয়ন বৈষম্য হয়েছে, কিন্তু এই সরকারের আমলে সারা দেশে সমানভাবে উন্নয়ন হবে। উত্তরাঞ্চলকে কৃষি উৎপাদনের উর্বর ভূমি উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, এই অঞ্চলে স্থলবন্দর ও কৃষিভিত্তিক শিল্পায়নের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলবেন তিনি। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন আসিফ মাহমুদ। তিস্তার পানির যেই সমস্যা, এটা কিভাবে নিরসন করা যায়, একটা দীর্ঘমেয়াদী সমাধান কিভাবে হতে পারে, তার জন্য গণশুনানি আয়োজন করা হবে। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব, তিস্তা নিয়ে আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমি আশাবাদী এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে। খাদ্য নিরাপত্তায় বরিশালে নির্মাণ করা হচ্ছে ৪৮,০০০ মেট্রিক টন চাল মজুতের বিশালাকৃতির সংরক্ষণাগার। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত সাইলোতে গুদামজাত চালের গুণগত মান অক্ষুণ্ণ থাকবে অন্তত ৩ বছর। খাদ্য সংকট মোকাবিলায় ও দক্ষিণাঞ্চলের খাদ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে এখন সরকারের অনুমতি পেলেই শুরু হবে চাল মজুত কার্যক্রম। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল শহরে ৩০ গোডাউন সংলগ্ন এলাকায় ৫৪৩% জমিতে ৩৩১ কোটি টাকা ব্যয়ে সাইলো নির্মাণ শুরু হয় ২০২১ সালের জুনে। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে এই মহা কর্মযজ্ঞ এরই মধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নদী ও সড়কপথে আসা চাল যেটি থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে অটোমেশনে সংরক্ষণাগারে মজুত করা হবে। তাই বিশাল আকৃতির সর্বাধুনিক প্রযুক্তির সংরক্ষণাগারে ১৬টি বিন স্থাপন হয়েছে। প্যাকিং মেশিনে আমার ৫ কেজি রাইস ব্যাগ বের হবে, এটা টিসিবির জন্য বের হবে। অলরেডি আমরা সব প্রস্তুত, ড্রাই রান করে অলরেডি কমিশনিং টেস্টিং ডান। অবকাঠামোগত সব ধরনের কাজও শেষ। চলতি ডিসেম্বরের মাঝামাঝিতে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা পরিদর্শন করেছেন জানিয়ে সরকারের অনুমতি পেলেই চাল সংরক্ষণ কার্যক্রম শুরু হবে। বরিশাল বিভাগের ৬ জেলায় ৪৬টি এলএসডি গোডাউনের মাধ্যমে ১ লাখ মেট্রিক টন খাদ্য মজুত করা হয়। এখন সেই সাথে যুক্ত হচ্ছে এই বিশাল আকৃতির সাইলো, যেখানে ৪৮,০০০ মেট্রিক টন চাল মজুত করা হবে, যার গুণগত মান অক্ষুণ্ণ থাকবে অন্তত ২.৫ থেকে ৩ বছর। এখন কেবল ঘোষণার অপেক্ষা সরকারের পক্ষ থেকে এটি চালু করবার। ১৬টা মিনে ৩,০০০ মেট্রিক টন করে চাউল থাকবে, এখানে টোটাল ৪৮,০০০ মেট্রিক টন চাউল থাকবে। আর এই চাউলটার গুণগত মান ৩ বছরের মধ্যে নষ্ট হবে না। খুব শীঘ্রই হয়তো একটা ডেট ফিক্স হবে ফুড মিনিস্ট্রির পক্ষ থেকে। বরিশাল যে সাইক্লোন প্রবণ এরিয়া, যার জন্য সাইলোটা বেসিস করা হয়েছে, সেখান থেকে মানুষের যে সুবিধা পাওয়ার কথা সেই চালগুলো বরিশালের পক্ষ থেকে পাবে। সাইলোকে সাপোর্ট দেওয়ার জন্য নির্মিত অ্যান্সিলারি ভবনগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় চাল ৩ বছর মজুত থাকলেও গুণগত মান বজায় থাকবে। অত্যাধুনিক ব্যাগে প্যাকেট করা সহ খাদ্য সংকট মোকাবিলায় এই সাইলো ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখান থেকে আমাদের বিভাগীয় ঠিকাদার আছে এবং আইআরটিসি ঠিকাদার আছে, আইবিসিসি ঠিকাদারের মাধ্যমে আমাদের এই বিভাগের ৬টি জেলায় খাদ্যশস্য গুদামে পাঠানোর সাশ্রয় হবে। সারা দেশে এমন ৭টি সাইলো রয়েছে, এর মধ্যে বরিশালে নির্মিত সাইলোটির অবস্থান চতুর্থ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন
বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপে শীত বস্ত্র বিতরণকালে তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের প্রয়োজনে কাজ করে আসছে। সুবিধা বঞ্চিত মানুষের স্বার্থে বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় এলাকাসমূহে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে জার্মানিতে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে দেশটির প্রতিটি গির্জায় চলছে যিশু খ্রিস্টের বন্দনা। শহর থেকে গ্রাম সবখানি আনন্দে মেতেছেন যিশু ভক্তরা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। মাত্র কয়েকদিন আগে ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনার শোক নিয়ে জার্মানিতে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। 24 ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই রাজধানী বার্লিন সহ নানা শহরের বিভিন্ন গির্জায় চলে যিশুর উপাসনা ও সমবেত শান্তি প্রার্থনা। আনন্দ ঘন দিনে ধর্মাবলম্বীদের আশা, সুন্দর পৃথিবীর স্বার্থে প্রত্যেকে হবে মানবিক গুণের অধিকারী। এদিন ফিলিস্তিন সহ যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর বাসিন্দাদের জন্য শান্তি কামনা করেন যিশু ভক্তরা। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবার বড়দিন আনন্দ ও শান্তিময় হোক। সবাই যেন পরিবারের সাথে সময় কাটাতে পারে এই কামনা করি। এমন দিন পরিবারের সঙ্গেই কাটাবো, রেস্তোরাঁয় যাব, মজার মজার খাবার খাবো। আজকের পবিত্র দিনের জন্য সবকিছু সম্পন্ন করেছি। সন্তানদের উপহার দিয়েছি। প্রার্থনা করি কোনো যুদ্ধ নয়, বিশ্বজুড়ে যেন শান্তি আসে। এমন দিনে ফিলিস্তিনে যেন শান্তি প্রতিষ্ঠা পায়। শুধু জার্মান নয়, দেশটিতে বসবাসরত খ্রিস্ট ধর্মাবলম্বী বাংলাদেশিরাও বড়দিন উদযাপন করছেন। দিনভর যিশু খ্রিস্টের আরাধনা, সমবেত সঙ্গীত আর সুস্বাদু খাবারের আয়োজন ছিল বরাবরের মতোই। এদিকে বড়দিনের উৎসব ঘিরে দেশটির সব নাগরিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বাণী দিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার ও চ্যান্সেলর ওলাফ শলস। শান্তি ও সৌহার্দ্য স্থাপনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পবিত্র বড়দিনে খ্রিস্ট সম্প্রদায়ের সকলের বিশ্বাস, প্রভু যিশুর আশীর্বাদে জগতের সকল অন্যায়, অবিচার, ঘৃণা কিংবা বৈষম্য সবই ধুয়ে মুছে যাবে। মানুষের সাথে মানুষের ঘটবে মেলবন্ধন। জার্মানি থেকে সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে বিটু বড়ুয়া, সময় সংবাদ। গির্জায় গির্জায় প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্তুগালে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। অংশ নিচ্ছেন পর্তুগালের খ্রিস্ট ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরাও। গোটা বিশ্বে শান্তি কামনা স্থান পেয়েছে বড়দিনের প্রার্থনায়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মধ্যরাতে মূল প্রার্থনার অনেক আগে থেকেই পর্তুগালের রাজধানী লিসবনের গির্জাগুলোয় ভিড় বাড়তে থাকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের। ঘড়ির কাঁটা রাত 12টা বাজতেই শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় যোগ দেন যিশু খ্রিস্টের অনুসারীরা। লিসবনের সবচেয়ে বড় প্রার্থনা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লিসবন ক্যাথেড্রালে। পর্তুগিজদের পাশাপাশি প্রার্থনায় অংশ নেন দেশটিতে ঘুরতে আসা বিভিন্ন দেশের পর্যটকেরাও। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি খ্রিস্ট ধর্মাবলম্বীরাও অংশ নেন প্রার্থনায়। যুদ্ধ, হানাহানি বন্ধ হয়ে গোটা বিশ্বে শান্তি ফিরুক, এ প্রার্থনাই ছিল এবারের বড়দিনের উপাসনায় মূল চাওয়া। In holiday at the moment, visiting my parents, and I've liked. This is my second midnight mass in Portugal. Last year I was in Comporta. And I went to the local village mass, which was lovely. পরিবারের সঙ্গে নৈশভোজ সেরে মধ্যরাতে প্রার্থনা আমাদের বড়দিন উদযাপনের মূল আনুষ্ঠানিকতার মধ্যে অন্যতম। এছাড়া মাস জুড়েই পর্তুগালে থাকে বড়দিনের নানা আয়োজন। আমরা এবার বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করছি। ইউরোপে বড়দিন উদযাপনের জন্য পর্তুগাল সেরা। চমৎকার আবহাওয়া বা বাহারি খাবারের আয়োজন সত্যি অন্যরকম। রাতে প্রার্থনা শেষে দিনব্যাপী রয়েছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। পর্তুগিজদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা তাদের বড়দিন উদযাপনের জন্য বেছে নিয়েছেন পর্তুগালকে। অর্থনৈতিক মন্দা ও যুদ্ধ শেষে গোটা বিশ্বের শান্তি ফিরবে, এটি প্রার্থনায় চাইছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে সুইডেনে উদযাপিত হলো বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনা করা হয় বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ বন্ধের।
খ্রিস্ট ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন স্থানীয়রাও। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। বন্যিল আলো সাজানো হয়েছে সুইডেনের বিভিন্ন সড়ক। বিভিন্ন স্থানে ক্রিসমাস ট্রিকে কেন্দ্র করে ভিড় করছেন দর্শনার্থীরা। বড়দিনে দেশটির গির্জাগুলোতে প্রার্থনায় মগ্ন ছিলেন অনেক খ্রিস্ট ধর্মাবলম্বী। প্রায় 70 খ্রিস্ট ধর্মাবলম্বী দেশটিতে প্রতি বছর বড়দিন আর নববর্ষ উপলক্ষে নভেম্বর থেকেই উৎসব উদযাপন শুরু হয়। এবার বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ সহিংসতা বন্ধে গির্জায় গির্জায় প্রার্থনা করেন যিশুর অনুসারীরা। সরকারি ছুটি থাকায় আনন্দ উদযাপনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। সুইডেনের বাঙালি খ্রিস্টান কমিউনিটির পক্ষ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই বড়দিন এবং নববর্ষের শুভেচ্ছা। সবাই এখানে একত্রিত হয়ে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে পারছি বলে খুব আনন্দ লাগছে। অশান্ত এই পৃথিবীতে আবার শান্তি ফিরে আসুক, সবাই সুন্দরভাবে আবার জীবনযাপন করি বড়দিন উপলক্ষে এই শুভকামনা সবার। শুধু যুদ্ধ বন্ধ নয়, এমন ধর্মীয় উৎসব মানব জাতির মাঝে শান্তি প্রতিষ্ঠার অনুপ্রেরণা যোগাবে বলে আশা সুইডেন প্রবাসীদের। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। 2025 সালের জন্য বাংলাদেশে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচিতদের মধ্যে 60 জনই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। 2023-24 অর্থ বছরে পাঠানো রেমিট্যান্সের উপর ভিত্তি করে সিআইপিদের নির্বাচন করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়ে আসছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা। মোট যে কয়জন সিএপি নির্বাচন করা হয় তাদের মধ্যে আমিরাত প্রবাসীরাই সর্বোচ্চ। এবার সর্বোচ্চ 60 জন প্রবাসী নির্বাচিত হলেন বাংলাদেশি সিএপি হিসেবে। সংযুক্ত আমিরাত এমন একটি দেশ যেখান থেকে আমি মনে করি বিজনেসের ম্যাগনেট বলা হয়, সেখান থেকে সবসময় বেশিরভাগ হয়ে থাকে। ইনশাল্লাহ আগামীতেও এটা দ্বারা অব্যাহত থাকবে। রেমিটেন্সের ক্ষেত্রে, প্রবাসীদের ক্ষেত্রে আমাদের এই বর্তমান সরকার কোনোদিনও কোনো মানুষকে বৈষম্যভাবে দেখবে না, কারণ রেমিটেন্স আমাদের দেশের প্রবৃদ্ধিতে সক্রিয় কাজে আছে, যে এই কাজটা আমাদের পুরো বাংলাদেশকে উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার রাখে। 2023-24 অর্থ বছরে পাঠানো রেমিটেন্সের উপর ভিত্তি করে 2025 সালের জন্য সিএপি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এবার 200টি আবেদন গ্রহণ করে মন্ত্রণালয়। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর 2 ক্যাটাগরিতে মোট 83 জন প্রবাসীকে সিআইপির স্বীকৃতি দেয়া হয়। সব দিকটা ভুন্ডিওয়ালা টাকা পাচার করতো, টাকা দিয়ে করতো, তারাই সিএপি হয়ে যেত প্রত্যেকবারে তারাই। এইবার ইনশাল্লাহ দেখলাম প্রত্যেকটা সিইপি এমনভাবে নিরীক্ষিতভাবে সুন্দরভাবে পরীক্ষিতভাবে সিইপি নির্বাচন করেছেন সরকার। খুব অনেস্ট মানুষ, ভালো মানুষ, সবগুলো সিইপি দিয়েছে। সিইপি অ্যাওয়ার্ডটা দিতেছে মানুষের উৎসাহ দেওয়ার জন্য, যাতে সবাই বৈধভাবে টাকা পয়সা পাঠায় এবং বৈধ চ্যানেলে টাকা গেলে আমাদের জন্য, দেশের জন্য লাভ, আমাদের নিজেদের জন্য লাভ। তালিকা অনুযায়ী এবার সিএপি হিসেবে বাদ পড়েছেন একাধিকবার নির্বাচিতরা। নতুন সিএপিরা সরকারি স্বীকৃতি পাওয়ার পর কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। অনুশীলন কবে জানা নেই, কাদের সঙ্গে খেলবেন সেটাও নিশ্চিত নয়। বিপিএলের দিন 5 আগেও এমন অনিশ্চয়তায় দিন কাটছে ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন উদাসীনতায় মাঠের ক্রিকেটে বেশি প্রত্যাশার সুযোগ নেই। বিস্তারিত সাব্বির মিথুনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। ক্রিকেট ভক্ত হয়ে থাকলে বিপিএল নিয়ে টুকটাক খোঁজ রাখাটা স্বাভাবিক। পছন্দের দল মাতাবেন কোন বিদেশি, প্রস্তুতি বা কবে নাগাদ শুরু, টুর্নামেন্টের 5 দিন আগে সে তথ্যটাও মাথায় থাকার কথা। তবে 11তম আসরের আগে এসবের কিছুই জানেন না ভক্তরা। অবশ্য তাদেরই বা দোষ কি? বিপিএল এর প্রস্তুতি শুরুর খবর নেই খোদ ক্রিকেটারদের কাছে। ফ্র্যাঞ্চাইজি মালিকের পরিকল্পনা জানা নেই। 1.5 মাসের ক্রিকেটীয় দ্বৈরথে কারাই বা হবেন সতীর্থ। জাতীয় দলের ব্যস্ততায় এনসিএল এ খেলার সুযোগ হয়নি জাকির হাসানের। আপাতত বিপিএলই মঞ্চ শর্টার ফরম্যাটে নিজেকে প্রমাণের, যার জন্য প্রস্তুত হতে হবে। নিজের দল সিলেট স্ট্রাইকার্সের কোনো কার্যক্রম না থাকায় একাকী অনুশীলনী ভরসা এই ব্যাটারের। জাকিরের মতো এবাদত খালেদরাও নিজ শহর সিলেটে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কেউ ঢাকা, কেউ বা অপেক্ষায় টিম প্র্যাকটিস শুরুর।
এদের কেউই জানেন না টুর্নামেন্টে দলের লক্ষ্য বা কৌশল কি, বিদেশি কারা আসবেন সে খবরটাও নেই। আমাদের প্র্যাকটিস স্টার্ট হচ্ছে 27 তারিখ থেকে, এখনো কোন সময়টা প্র্যাকটিস ওইটা নির্ধারণ হয়নি, বাট 27 তারিখ ফাইনাল হয়েছে। অলরেডি আমি কোচের সাথে কাজ করছি, তো আমি ওইটার জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে এমন অবস্থা নজিরবিহীন, অন্তত দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে। বিপিএল এর যে গুরুত্ব, তাতে টুর্নামেন্টকে ঘিরে এমন উদাসীনতায় মাঠের ক্রিকেট নিয়ে প্রত্যাশা কমছে ক্রিকেট প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। লঙ্কা টি10 লিগ খেলায় ফিনিশিং রোল ভালোভাবে রপ্ত হয়েছে সাব্বির রহমানের। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে কাজে লাগাতে চান সেই অভিজ্ঞতা, খেলতে চান দলের পরিকল্পনা অনুযায়ী। এছাড়া বিপিএলে পারফর্ম করে আবারও ফিরতে চান জাতীয় দলে। টি10 লিগে কথা বলেছেন সাকিবের সঙ্গে, দেশে আসতে না পারলেও খোঁজখবর নিয়েছেন সবার, দিয়েছেন বোলিং অ্যাকশন পরীক্ষাও। শিগগিরই সুখবর আসবে বলে প্রত্যাশা তার। জাতীয় দলে নেই দীর্ঘদিন, তবু আলোচনায় বরাবরই থাকেন টাইগার ক্রিকেটে হার্ড হিটার হিসেবে আলো ছড়ানো সাব্বির রহমান। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন, এরপর ক্যারিয়ারে পার করেছেন কঠিন সময়। গেল আসরে দল পাননি বিপিএলে, তবে আবারও রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস দিয়ে প্রত্যাবর্তন করছেন ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসরে। ঢাকার হয়ে মাঠে নামার আগে সাব্বির নিজের পুরনো ছন্দ খুঁজে পেতে নিচ্ছেন প্রস্তুতি। বিপিএল মানেই চ্যালেঞ্জ, আর সাব্বির এই চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত। তার শক্তি, আগ্রাসন এবং আত্মবিশ্বাস সব মিলিয়ে ঢাকার সমর্থকদের জন্য একটা নতুন আশা। টি10 খুব ফাস্ট খেলা, আসলে ভাই কোনো ডিফেন্স বা বল দেখার টাইম নাই, যেটা আমি জিম্বাবুয়েতে বুঝেছি। এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য, বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি, আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে। এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি, এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি। এটাই ইউটিলাইজ করেছি, চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায়, কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো যায়, আর টিম হিসেবে খেলা যায়। যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে আমার, যতটুকুই খেলি না কেন আমার কাছে মনে হয় আমি কনফিডেন্টটা ফিরে পেয়েছি। লঙ্কা টি10 লিগে বাংলা টাইগার্সের হয়ে সাব্বির শিখেছেন প্রতিটি মুহূর্তের মূল্য। তার মতে এই অভিজ্ঞতা তাকে বিপিএলে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করবে। টিম অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। লোকালও ভালো কালেকশন এবং বিদেশি ভালো কালেকশন যারা এখন পর্যন্ত খেলছে, এবং ইনপুট ভালো তাদের বিদেশি হয়ে। লোকাল যারা আছে তারা চেষ্টা করবো আমরা বিদেশি সাপোর্ট না নেওয়ার জন্য, এবং আমার যে রোলটা, আমাকে যদি টিম যে রোল দিবে, হেড কোচ যে রোল দিবে, সেটা চেষ্টা করবো পালন করার জন্য। সাকিবের সাথে আমার একবারই দেখা হয়েছে, একটা শ্যুট ছিল আমার ঢাকার হয়ে, মাঝখানে অনেক কথা হয়েছে। উনিও টিম নিয়ে খুব আশাবাদী। ম্যানেজমেন্ট তো ভালো ভাই, আসলে এর আগেও খেলেছে ঢাকা টিমে, এবার এটা বিষয়টা আলাদা। এবার যেহেতু সাকিব খান হিরো আমাদের, ওর আন্ডারে খেলবো, ওর আন্ডারে টিম আমাদের। লঙ্কা টি10 লিগে কথা হয়েছে সাকিব আল হাসানের সঙ্গে, দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষাও দিয়েছেন বলে জানান এই হার্ড হিটার। অলওয়েজ চিল আছে, আসলে ব্যক্তিগত বিষয়টা আমি ভিতরে ঢুকতে পারিনি, বাট আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফ বাইরে। তেমন কোনো গল্প না, এই ভাইয়া কেমন আছেন, কী খবর, নেক্সট কোথায় যাচ্ছেন, খেলতে কেমন আছেন, ছোটো ভাই আসছি বা বড়ো ভাই, একটা কী বলবো না বলবো, বাট আমরা সবসময়, আমি মোসাইদের সব চেষ্টা করছি যে ওনাকে একটু সব কিছু খবর টবর, দেশের কী অবস্থা হচ্ছে বা কেমন আছেন, কেমন যাচ্ছে খেলাধুলা, এগুলো নিয়ে বেশি কথা হয়েছে। সাব্বির রহমানের লক্ষ্য বিপিএল মাতিয়ে আসতে চান জাতীয় দলের রাডারে। এখন তো বয়স বাকি আছে আমার এখনও, চেষ্টা করছি কাম ব্যাক করার জন্য, এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি, বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি, তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে, আমিও আশা করি। তো আসলে আশাটা কীভাবে হবে সেটা ভালো খেলার পরে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের দোসরদের নির্মূল করে ভোটাধিকার ফেরত চায় বিএনপি। প্রত্যাশা পূরণে সুষ্ঠু ভোটের পথ তৈরির আহ্বান জামায়াতের। সংস্কারের পরই নির্বাচন বললেন উপদেষ্টা। চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে। চিকিৎসক, পরিবারের সদস্য সহ সফর সঙ্গী 15 জন। এ ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।